তো অডিও ডট এইচটিএমএল বলে একটা ফাইল বানিয়েছি, এখানে আমি লিখে দিচ্ছি এইচটিএমএল অডিও 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 মিনস আমাদের হচ্ছে, এখানে ধরো আমি একটা ফোল্ডার বানাচ্ছি মিডিয়া বলে, যার মধ্যে আমি অডিও ভিডিও এই সমস্ত কিছু রাখতে পারবো। এইচটিএমএল এর মধ্যে সবার প্রথম আনছি এমপি3 অডিও। এমপি3 অডিওর জন্য আমি হচ্ছে তোমার কিছু একটা মিউজিক আমি নিয়ে আসছি, আর তার সাথে একটা ভিডিও আমরা ক্লাস দেখাবো, তাই একই সাথে একটাই অডিও একটা ভিডিও, সেম ভিডিওর অডিও আমি ডাউনলোড করে নিচ্ছি। youtube.com-এ ঢুকছি, এখানে আমি ধরে সার্চ করছি অর কার্টুন ভিডিও, লিখে দিলাম জাস্ট অ্যানিমেটেড কিছু একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। একটা শর্ট ভিডিও পেলে খুব ভালো হয়। ছোট ভিডিও কিছু পাচ্ছি না, এক সেকেন্ড। চলো, এখান থেকে আমি ভিডিও ফাইলটা একটা ডাউনলোড করে নিচ্ছি, অ্যান্ড তার সাথে অডিওর এক্সাম্পলের জন্য দেখার জন্য আমি অডিও ডাউনলোড করে নিচ্ছি। ওকে, নেক্সট আমরা কি করছি, মিডিয়া ফোল্ডারের মধ্যে জাস্ট এই অডিও অ্যান্ড ভিডিওটাকে রেখে দিচ্ছি। হুম, ঠিকঠাকভাবে চলছে। তো এটাকে নাম দিচ্ছি ধরো ইন্ট্রো মিউজিক, আর এটা যেরকম আছে থাকতে পারে, সমস্যা নেই। অডিও ইউজ করার জন্য আমাদের সিম্পল ট্যাগ আছে অডিও ট্যাগ। অডিও ট্যাগ অডিও ট্যাগের ওপেন ট্যাগ অ্যান্ড ক্লোজ ট্যাগ হয়। অডিওর মধ্যে এখানে কিছু অ্যাট্রিবিউট পাস হয়। সবার প্রথম এসআরসি অ্যাট্রিবিউট, মানে ইমেজের ক্ষেত্রে যেরকম আমরা সোর্স অ্যাট্রিবিউট দিতাম, সেরকমই এখানে এসআরসি অ্যাট্রিবিউট দিতে হয় সোর্স। দিয়ে আমাদের ফোল্ডারকে ডিফাইন করতে এখানে আমরা রেখেছি মিডিয়া ফোল্ডারে, অ্যান্ড মিডিয়া ফোল্ডারের মধ্যে মিউজিক ফাইলটাকে চুজ করে দিলাম। অডিও ট্যাগ যখনই চলে আসবে তখনই আমাদের, যদি এটার আউটপুট আমরা দেখি, অডিও ডট এইচটিএমএল, হুম, এখানে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, অডিও ফরম্যাট আসেনি। এখানে যদি শুধুমাত্র অডিও ট্যাগ রাখি তাহলেও আসবে না, কিন্তু আমাদের এখানে M4 ফরম্যাটে ডাউনলোড হয়েছে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে MP3 ফরম্যাট বা ওয়েব ফরম্যাট। তার জন্য কি করতে হবে আমাদের, সরি, অডিও M4A2 MP3 কনভার্টার। অনলাইন কনভার্টার আছে অনেক কিছু, এরকম একটা থেকে আমরা কনভার্ট করে নেব। কি দিলাম,
তো আমাদের কারেন্ট ফাইলটা ডিলিট করছি অ্যান্ড এইটাকে আমি এখানে রেখে দিচ্ছি। এবারে কি করছি, এটাকে জাস্ট আমি MP3 করে দিলাম। না, আসছে না। ওকে, এখানে একটা সোর্স ট্যাগও করা যায়। জানি এখানে আমার কপি আছে, অডিও MP3 অ্যান্ড একটা সেকেন্ড, এটা কোন ফাইলে করছি, audio.html, আমরা ভিউ করছি audio.html, অডিও তো শো করছে। নেক্সট হচ্ছে আমাদের কি করব, অডিও আমাদের শো করছে, যাওয়ার প্রথম আমি এটাকে কমেন্ট করছি করে এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। ফার্স্ট অ্যাট্রিবিউট যেটা দিতে হবে, আমাদের অডিওকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল দিতে হবে, কন্ট্রোলস দিতে হবে। কন্ট্রোলস দেওয়ার পরে আমাদের অডিওর কন্ট্রোলার শো করে যাবে। নেক্সট তোমরা এগুলোকে এরকমও দিতে পারো, একটা হচ্ছে আমি বেসিক এখন একটা এটা দেখাচ্ছি, অডিও কন্ট্রোল দিলাম, কন্ট্রোলের পরে হচ্ছে এখানে আমরা লুপ দিতে পারি। লুপ মিন্স যখন আমরা কোনো অডিওটা প্লে শেষ হয়ে যাবে তখন আমাদের এটা কন্টিনিউ অডিওটা লুপে বারবার চলতে থাকবে। ঠিক আছে, তো এখন আমি আচ্ছা, এখানে অডিওটা প্লে হলে তোমরা ক্রোম ট্যাবে সবসময় যখনই কোনো ওয়েব পেজে মিউজিক প্লে থাকবে তখন এই ক্রোম ট্যাবে টাইটেলের ঠিক অপোজিটে দেখবে একটা স্পিকার টাইপের আইকন শো করছে, একদম উপরের ট্যাবে তোমার ফেভিকন অ্যান্ড টাইটেলের পাশে। যদি সাউন্ড না থাকে কোনো অডিও বা ভিডিওর তাহলে কিন্তু এখানে স্পিকারটা শো করবে। ওকে, নেক্সট এটাকে অ্যাজ ইট ইজ আমি এরকম রেখে দিচ্ছি। সেকেন্ড কি করছি, এটা একটা প্রসেস থাকে, এরকম অডিও ট্যাগ নেওয়ার পর এখানে সোর্স ট্যাগ লেখা যায়, সোর্স ট্যাগের মধ্যে একটা এখানে টাইপ দিতে হয়। টাইপ কি, টাইপ আমাদের এখানে MP3, অডিও MP3 দিতে হবে। MP3 কেন, আমাদের এখানে অডিওর যে ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটটাকে আমাদের এখানে লিখতে হয়। ঠিক আছে, এবারে এই যে কন্ট্রোল, এইটাকে আমি কমেন্ট করছি। এখানে অ্যাট্রিবিউটের মধ্যে ট্রু অ্যান্ড ফলস অ্যাট্রিবিউট কীভাবে লিখবে দেখো, কন্ট্রোলস লিখলাম, ইকুয়াল টু দিয়ে ট্রু লিখতে হবে। এখানে লুপ দিলাম, লুপ দিয়ে আমাদের এখানে লিখতে হবে ট্রু। তারপরে হচ্ছে অটো প্লে, অটো প্লে ট্রু। অটো প্লে আমাদের কখনো অডিওতে ট্রু হবে না, কারণ অটোমেটিক মিউজিক ট্রু হবে না এইভাবে। মিউজিক গুগল ক্রোম হোক বা যে কোনো ব্রাউজার হোক, আমাদের গুগলের হচ্ছে পলিসি হচ্ছে যখনই কোনো অডিও বা ভিডিও অটো প্লে থাকবে তখন তার মিউজিক অডিও কখনো তাকে ট্রু করা যাবে না, তাকে ফলস রাখতে হবে। কিন্তু অডিওর ক্ষেত্রে যদি অডিওই ফলস থাকে তাহলে সেটা অটো প্লের কোনো কারণ হয় না। তাই জন্য এখানে আমি কি করে দিচ্ছি, এটাকে ফলস লিখে দিচ্ছি, আর মিউটেডটাকে আমি করে দিচ্ছি ট্রু। দেখো এখানে মিউজিক আমাদের ঠিক সেমভাবে চলছে,
আর মিউটেডটাকে যদি আমরা ফলস করি, তাহলে দেখো বাই ডিফল্ট যেটা এখানে আমাদের মিউটেড আইকন দেখাচ্ছে না অডিও ভলিউমটা, সেটা হচ্ছে কেটে যাবে। এক সেকেন্ড, এফএলএসজি লুপ ট্রু, কন্ট্রোল ট্রু, অটো প্লে ট্রু। আর একটা জিনিস দিইনি এখানে, প্লেস ইনলাইন। প্লেস ইনলাইনের কোনো ট্রু ফলস কিছু হয় না। প্লেস ইনলাইন্সের মানে হচ্ছে আমাদের হচ্ছে ওয়েজ পার্সপেক্টিভ। লাইক আমরা এখন যেই অডিওটা প্লেটা করছি, এই অডিও প্লেটা হচ্ছে আমাদের ওয়েজ হচ্ছে উইন্ডোজ। আমরা এটা মোবাইলে দেখতে পারি। মোবাইলের ক্ষেত্রে হবে আমাদের অ্যান্ড্রয়েড, বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ হয়। আর আদার্স একটা ওয়েজ আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপেলের ওয়েজ। তো প্লেস ইনলাইনটা দেওয়া হয় আমাদের বেসিক্যালি অ্যাপেলের যে ওয়েজটা থাকে তার জন্য। কখনো কখনো কোনো অডিও বা কোনো ভিডিও হতে পারে আমাদের সাপোর্টেড হয় না, তার জন্য আমাদের প্লেস ইনলাইন দিলে যে কোনো ওয়েসের মধ্যে যে কোনো ডিভাইসে আমাদের সাপোর্টেড থাকবে। ওকে, বোঝা গেছে এত দূর? মানে মিউটেডটাকে তুলেও দিই। তো এটা গেল অডিও এক্সাম্পল। তোমরা একসাথে এরকম দুটো তিনটে মাল্টিপল অডিও এক্সাম্পল আর অডিও ইউজ করতে পারো। অবভিয়াসলি MP3 যে সমস্ত প্লেয়ার সাইটগুলো থাকে সেগুলোতে অডিও এরকম থাকেই। সেকেন্ড একটা জিনিস, আমাদের যখনই কোনো ওয়েবসাইটে অডিওর এরকম কোনো প্লেব্যাক ক্রিয়েট করা হয়, আমরা যদি গিয়ে থাকি ধরো এইরকম কোনো সাইটে, লাইক যে সমস্ত মিউজিক সাইটগুলো থাকে, এই যে সমস্ত মিউজিক সাইটগুলো আছে আমাদের, এই মিউজিক সাইটগুলোতে কি থাকে, তোমার একটা পোস্টার থাকে এরকম। তা আমি যদি প্লেব্যাকেই যাই, এই যে প্লেয়ারটাকে ক্রিয়েট করেছে, নিচের যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ, যে কোনো একটা আমি প্লেয়িং এ যাচ্ছি। এখানে এটা তো হচ্ছে জাস্ট একটা আমাদের কাস্টম হচ্ছে প্লে বাটন। নিচেরটা হচ্ছে আমাদের অডিও ট্র্যাক প্লেয়ার। আমরা যেরকম একটা অডিও করেছি বাই ডিফল্ট, যেটা HTML এর অডিও ট্র্যাক প্লেয়ার এরকম আছে, এটাও হচ্ছে অডিও ট্র্যাক একটা আমাদের অ্যামাজনের যে কাস্টমাইজ করে ক্রিয়েট করা। এখানে সমস্ত বাটনকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। এই প্লে বাটন, আমাদের এই যে ট্র্যাকটা আছে ট্র্যাকটাকে কাস্টমাইজ ডিজাইন করতে পারবে। তারপরে আমাদের মিউজিকটাকেও, অডিও ভলিউমটাকে, এই কন্ট্রোলটাকেও তোমরা, প্লেব্যাক স্পিড, এগুলোকে সমস্ত কিছুকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। কিন্তু সেটা HTML দিয়ে কাস্টমাইজ পসিবল না। এটাকে করতে গেলে তোমাদের CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের প্রয়োজন। বলো, কারোর কোনো ডাউট থাকলে বলো। সিএসএস দিয়ে কিভাবে কাস্টমাইজ করবো? CSS শুধু লাগবে না, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দুটো লাগবে। কারণ আমাদের এই যে আমরা যে অডিও ট্যাগটাকে ইউজ করেছি, এই অডিও ট্যাগটা অটোমেটিক্যালি আমাদের HTML এর আউটপুট কি দিচ্ছে, একটা প্লে বাটন, একটা টাইমারের সেকশন, একটা হচ্ছে আমাদের প্লেব্যাক টাইম লাইন দিচ্ছে, মানে যেটা হচ্ছে এই ট্র্যাকারটাকে বলে। আর একটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার দিচ্ছে, আর একটা হচ্ছে আমাদের অপশন কন্ট্রোলার দিচ্ছে, যেটা প্লেব্যাক স্পিড আছে, তাই তো? হ্যাঁ। তো এখানে যদি আমাদের থাকতো এরকম কাস্টমাইজ করার কোনো ট্যাগ, লাইক এখানে ধরো দিতাম কোনো কন্ট্রোলকে কাস্টমাইজ করা, এরকম কোনো ট্যাগ যদি থাকতো, তাহলে অবশ্যই আমাদের সেটা শুধুমাত্র CSS দিয়ে কাস্টমাইজ করা যেত। কিন্তু আমাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিফাইন করতে হবে। লাইক এই টোটাল প্লেয়ারটাকে আমাদেরকে ব্রেক করাতে হবে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে। তারপরে হচ্ছে সেইগুলোকে আমরা একটা ক্লাস অ্যাসাইন করতে পারবো, অ্যান্ড সেই ক্লাসটা CSS এ লেখা থাকলে আমাদের কাস্টমাইজ করা পসিবল। এখন যদি এটাকে আমরা ইন্সপেক্ট করি, দেখো শুধুমাত্র আমাদের অডিও ট্যাগ আছে, রাইট? আমাদের ইন্সপেক্টে যেটা আমরা এখানে কোডে লিখেছি। বাট এই যে মিউজিক প্লেয়ারটা আছে, এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি,
তাহলে দেখতে পাবে তোমরা এর মধ্যে কত কিছু ট্যাগ আছে। শুধুমাত্র প্লের জন্য একটা বাটন আছে, বাটনের মধ্যে ইন্ডিভিজুয়াল কত কিছু দিয়ে ওরা কাস্টমাইজ করেছে দেখো। এটা হচ্ছে মিউজিক বাটন। নেক্সট একটা বাটন আছে প্রিভিয়াস বাটন, এখানে দেখতে পাবে। এইভাবে হচ্ছে ওদের কাস্টমাইজ করতে হয় সমস্ত কিছু, প্রত্যেকটাকে আলাদা আলাদা কাস্টম করা। দেখো এখানে কোনো অডিও ট্যাগ সেরকম ভাবে কিছু নেই, এখানে টোটালটাকে কাস্টম ক্রিয়েট করা। এখানে যদি মিউজিক যায়, এই মিউজিক আইকন যেগুলো ওগুলো ওরা কাস্টম ট্যাগ নিয়েছে অবশ্যই। আমরাও কাস্টম ট্যাগ নিতে পারি, but দরকার পড়বে না, এটা ওরা কাস্টমাইজ করেছে। এখানে যদি আমি ভলিউম কন্ট্রোলে যাই, দেখো ভলিউম কন্ট্রোলেও সেম একটা আলাদা ডিপের ভিতরে, যদিও এটা রিয়াক্টে করা, তাও বলছি এখানে হচ্ছে তোমার সমস্ত কিছু কাস্টমাইজ ভাবে আসছে। তো এটাকে টোটালটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের কাস্টমাইজ যে কোনো টাইপের করা যায়। এবারে যদি বলো কিভাবে করবে, জাভাস্ক্রিপ্ট শুরু হয়নি যদিও, তবুও আমি তোমাদের একটা দেখাচ্ছি। সোর্স কোড তো আমাদের মার্কেটে গুগলে অনেক কিছু অনেক জায়গায় পাওয়া যায়, তাই আমি এখানে লিখে দেখাচ্ছি। দেখো কাস্টম অডিও প্লেয়ার ডিজাইন কোড পেন, কিভাবে কাস্টমাইজ করা যায়। এটাকে দেখা কেন যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। দেখো এই যে প্লেয়ারটাকে ডিজাইন করেছে, এখানে মিউজিকও চলছে। নেক্সট হচ্ছে এটা, নেক্সট সঙ্গে চলে যাচ্ছে, ট্র্যাক লাইন আছে আমাদের, হচ্ছে এইটাও আছে। এই টোটালটাকে কাস্টমাইজ করা দেখো কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্টে কি করেছে এখন বুঝতে যাও না, তোমাদের জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। টোটালটাকেই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের কাস্টমাইজ করা। ইভেন এখানে যে প্লেয়ারটাকে ক্রিয়েট করেছে, এইচটিএমএল এইচটিএমএল যে প্লেয়ারটাকে ক্রিয়েট করেছে সেইটাও কিন্তু আমাদের টোটালটাই কাস্টম এইচটিএমএল। এখানে কোনো অডিও ট্যাগকে তোমরা পাবে না, এখানে কোনো অডিও ট্যাগ তোমরা পাবে না, দেখতে পেয়েছো? এই টোটাল যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছুই হচ্ছে আমাদের কাস্টম। এখানে ইভেন তোমরা এটাও করতে পারবে, এখানে সমস্ত সিএসএস দিয়ে হ্যান্ডেল, যখন এটা প্লে হচ্ছে তখন এই ডিস্কটাকে তোমরা রোটেটও করতে পারবে। বলো, কারোর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট এইচটিএমএল এর অডিও প্লেয়ার, এটা হচ্ছে এই অডিও ট্যাগ। আর সেকেন্ডটা হচ্ছে কম্পেয়ার করেছে আমাদের, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরেরটা টাইম লাইন, উপরেরটা একটা প্লে বাটন আছে, টাইমার ফাংশন, সমস্ত কিছু আছে। টোটালটাই কিন্তু আমাদের হ্যান্ডেল করছে এইচটিএমএল, এর মধ্যে কোনো অডিও ট্যাগ নেই। সিএসএস হচ্ছে ডিজাইন সেকশন কন্ট্রোল করছে, অ্যান্ড জেএস হচ্ছে টোটাল সেকশনটাকে কন্ট্রোল করছে। এই যে কাস্টম বাটন ক্রিয়েট হয়েছে, কাস্টম বাটনে যে সংটা ক্রিয়েট চলবে, সেই সংটাকেও এখান থেকে জেএস দিয়েই আমাদের কন্ট্রোল করছে। বোঝা গেছে? হ্যাঁ। এখানে এই যে টোটাল এই যে জেএস দিয়েই কন্ট্রোল হচ্ছে আমাদের। এই এমপি3টা আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে লেখা থাকবে। যে কোনো রকমের প্লেয়ার তোমরা ডিজাইন করতে পারবে, যখন এই যে কোনো একটা কোডকে নিয়ে এরকম যদি ব্রেক করে নিতে পারো, জাভাস্ক্রিপ্ট শেখার পরেই পসিবল যেটা, যে কোনো টাইপের প্লেয়ার তোমরা ডিজাইন ক্রিয়েট করতে পারবে। যেমন আমাদের অ্যামাজন মিউজিক একরকম প্লেয়ার আমাদের প্রোভাইড করে। তারপরে আমাদের যদি উম, এই সমস্ত যে অডিও সাইটগুলো আছে, কি হলো, গানা.com, এদের যে প্লেয়ারটা ক্রিয়েট করা,
প্লেয়ার চললে गाना सुनते रहने के लिए ट्राई कीजिए गाना प्लस। अनलॉक এই যে এদের প্লেয়ারটা আছে, এখানে এরা কি কি করেছে, তোমার কমপ্লিট প্লে লিস্ট হিসাবেও প্লেয়ার সিস্টেম তোমরা ক্রিয়েট করতে পারবে, অবশ্যই সেটা জাভাস্ক্রিপ্ট দিয়েই হ্যান্ডেল হবে। নেক্সট অটোমেটিক যেটা আমাদের নেক্সট আসবে, But এই প্লেয়ারটাও সেম ভাবেই আমাদের কিন্তু ক্রিয়েট করা। এই দেখো, সমস্ত কিছু কাস্টম ভাবেই আমাদের ক্রিয়েট করা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট যাচ্ছি ভিডিও। অডিওর মতোই ভিডিও আমাদের সেম ভাবে কন্ট্রোলগুলোকে ক্রিয়েট করে, এখানে যত কন্ট্রোলার তোমরা পাবে সমস্ত কন্ট্রোল ক্রিয়েট করতে পারবে। লাইক আমাদের ট্যাগ যাবে ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগের মধ্যে আমরা ডাইরেক্ট এখানে এসআরসি দিয়ে আমরা মিডিয়ার মধ্যে থেকে MP4 ভিডিওটাকে আমরা এখানে ইনপুট করতে পারি। জাস্ট আমি শুধু এতটুকুই ইনপুট করলাম, জাস্ট ভিডিও ট্যাগ নিলাম অ্যান্ড এসআরসির মধ্যে আমরা ভিডিও ফাইলটাকে পুট করলাম। তো এটাকে আমি কি করছি, নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভিডিও। এটা ভিডিও কন্ট্রোল আনার জন্য আমাদের কি করতে হবে, এখানে জাস্ট সিম্পলি লিখতে হবে কন্ট্রোলস। যখনই কন্ট্রোলস লিখে দেবো, আমাদের এখানে আমাদের কন্ট্রোলটা টোটাল কন্ট্রোলার আমাদের এখানে চলে আসবে। এটা হচ্ছে বাই ডিফল্ট কন্ট্রোলার। আমাদের HTML এর মধ্যে উপরে প্লে বাটন থাকে, ডান দিকে হচ্ছে টাইমার থাকে, নিচে হচ্ছে প্লেব্যাক টাইম লাইনটা থাকে, ডান দিকে হচ্ছে ভলিউম, ফুল স্ক্রিন মোড অ্যান্ড অপশানস, প্লেব্যাক স্ক্রিন অ্যান্ড পিকচার ইন পিকচার। পিকচার ইন পিকচার মানে হচ্ছে এই যে এই পিকচার ইন পিকচারটা। ওকে, এটা হচ্ছে বাই ডিফল্ট। এর মধ্যে আরও কন্ট্রোলার পাওয়া যায়, লাইক কন্ট্রোলস ক্রিয়েট করে যায়। এটাকে আমি কমেন্ট করছি, করে আমি আর একটা প্রসেস ট্রাই করছি, তোমাদের দেখাচ্ছি। এখানে ভিডিও, আরে এখানে ভিডিও লিখলাম, ভিডিওর মধ্যে ঠিক সেম প্রসেসে আমরা এখানে সোর্স লিখতে পারবো। ভিডিও সোর্সের মধ্যে আমরা সোর্সটাকে ইনক্লুড করতে পারবো, যেরকম অডিওর ক্ষেত্রে আমরা করেছিলাম। ঠিক সেম ভাবে আমাদের ভিডিও চলে এসেছে। এবারে আমরা ভিডিও ট্যাগের মধ্যে কি করব, কন্ট্রোলস দেবো হচ্ছে ট্রু। কন্ট্রোল আমাদের চলে এলো। এখানে মিউটেডটাকে করে দেবো হচ্ছে ফলস। মিউটেডটাকে ফলস করার পরে আমাদের অটোমেটিক মিউটেডই নিয়ে নিচ্ছে। তো জাস্ট মিউটেডটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, যখন দরকার হবে তখন মিউটেডকে রাখবো। ঠিক আছে, তারপরে হয় আমাদের অটো প্লে। অটো প্লেটাকে এখন ফলস লাগছি। তারপরে প্লেস ইনলাইন, যেটা হচ্ছে আমরা অডিওর ক্ষেত্রে ডিভাইস পার্সপেক্টিভ অ্যান্ড ওএস অপারেটিং সিস্টেম পার্সপেক্টিভ ইউজ করতাম, এইটা আমাদের রাখা জরুরি, প্লেস ইনলাইনটা। এবারে একটা জিনিস আছে, অটো প্লে। আমাদের যে সমস্ত ভিডিওকে ব্যাকগ্রাউন্ডে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ভিডিও ইউজ করা হয় না, সেগুলো আমাদের কিন্তু অটো প্লে থাকে। বাট ক্রোমের রুলস হচ্ছে অটো প্লে ততক্ষণই হবে যতক্ষণ না আমাদের মিউট থাকবে। অটো প্লে কিন্তু আমাদের এখানে হবে না, অটো প্লেকে ট্রু করে দিলে। অটো প্লে করার জন্য আমাদের এখানে রাখতে হবে মিউটেড কে অন রাখতে হবে, ভিডিওকে আমাদের মিউট করতে হবে, তবে গিয়ে অটোমেটিক অটো প্লে হবে পেজ রিফ্রেশের সাথে সাথে। বোঝা গেছে? নেক্সট আমরা কি করতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ভিডিও বসাচ্ছি তাই আমরা একে লুপটাকে অন করে দিতে পারি। লুপটাকে আমরা এইভাবে অন করে দিতে পারি।
শেষে চলে গেলাম, দেখো অটো প্লেতে লুপে যায় অটোমেটিক আমাদের কন্টিনিউ। এই ব্যাকগ্রাউন্ড ভিডিও যদি করে আমরা ইউজ করি তাহলে কন্টিনিউ আমাদের চলতেই থাকবে। ওকে, নেক্সট। আচ্ছা, অটো প্লে হ্যাঁ, ওটা ট্রু আছে, হ্যাঁ, আর প্লাস আবার মিউটেড কি ওটা? এটা হচ্ছে আমাদের ব্রাউজারের রুলস। টোটাল ইন্টারনেটের রুলস হচ্ছে আমাদের যে কোনো অডিও বা ভিডিও অটো প্লে তখনই হবে যখন আমাদের ভিডিও বা অডিওটা মিউট থাকবে। যদি মিউট না থাকে, সাউন্ড অন থাকে, তাহলে অটো প্লে হবে না। বুঝে গেছে? হুম, তোমরা চাইলে এখানে লিখ করতে পারো ভিডি ভিআইডিও ভিডিও অটো প্লে রুলস গুগল অটো প্লে পলিসি। তোমরা এখানে যে কোনো ব্লগ তোমরা দেখতে পারবে, অটো প্লে মাস্ট বি মিউটেড থাকতে হবে। এই যে অটো প্লে আমাদের মাস্ট বি মিউটেড থাকতে হবে। ঠিক আছে? অ্যান্ড ভিডিও সাইজের আমাদের একটা পলিসি আছে, সেটা হচ্ছে ভিডিও সাইজ মিনিমাম 200 ইন্টু 140 ডাইমেনশন হতেই হবে। এর কম যদি ডাইমেনশন ভিডিওর যে বেসিক ডাইমেনশনটা থাকে আমাদের মিডিয়া ফাইলে গেলে যদি আমরা দেখতে পাই, এই যে ভিডিওর যে বেসিক ডাইমেনশন থাকে ফ্রেম উইথ ফ্রেম হাইট, সেইটাকে আমাদের মিনিমাম এইটা হতে হবে। এর কমে হলে আমাদের অটো প্লে হবে না। বোঝা গেছে? হুম। এবারে আমি ধরো অটো প্লেটাকে ফর নাও এখানে আমি ফলস করছি, মিউটেডটাকে আমি তুলে দিচ্ছি জাস্ট ফর, মানে এবারে যদি আমি একটু রেসপন্সিভ মোডে যাই, দেখো রেসপন্সিভ মোডে গেলে আমাদের ভিডিও কীরকমভাবে আসছে। তো এটারও একটা প্রসেস আছে, সেটা আমরা সিএসএস প্রসেস দেখব। এখানে যদি তোমরা চাও যে ভিডিও এখানে একটা ডাউনলোড অপশান শো করানোর জন্য এখানে, তাহলে আমাদের এখানে সিম্পল লিখতে হবে ডাউনলোড। আরে ডাউনলোডস, ডাউনলোড আসছে না কেন? ওয়েট ওয়েট, ডাউনলোড কেন দিচ্ছে না, এক মিনিট দেখে নিই। এটা কোনো পলিসি টলিসি দিল নাকি কে জানে। হুম, এটা কন্ট্রোল লিস্টে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি, কন্ট্রোল লিস্টে ডাউনলোড। তাও তো দিচ্ছে না। কন্ট্রোল লিস্টে এটা পুরোটা আপডেট করেছে ভিডিও। কন্ট্রোল লিস্টে এখানে ডাউনলোড অপশন আমাদের দিচ্ছে না কেন, দেখি একবার। ক্রোমের কোনো পলিসি দিল কি?
কন্ট্রোলসটাকে যদি এখানে কন্ট্রোলস দিই, একটা সেকেন্ড দাঁড়াও, এটা দেখে নিচ্ছি ডাউনলোড অপশনটা কেন দিচ্ছে না। পিকচার ইন পিকচারটা এখন বাই ডিফল্ট দিয়েছে, পিকচার ইন পিকচার অ্যাকচুয়ালি বাই ডিফল্ট থাকতো না, তার মানে ওইটার জায়গায় আমাদের এইটা করে দিয়েছে। এখানে এটা ফুল স্ক্রিন মোড, আর কি আছে, পিকচার ইন পিকচার আছে, অটো প্লে পলিসি তো দেখে নিয়েইছো। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোলকে হ্যান্ডেল করেছে ডাউনলোডকে। লুপ ট্রু আছে, অটো প্লে ফলস আছে, আমাদের সোর্সও আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। আমাদের ডাউনলোড অপশনটা দিচ্ছে না। ওকে, দাঁড়াও দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এবারে আসছি ভিডিও ডাইমেনশনটা। আমাদের মেন প্রবলেম যেখানটা আছে, যে কোনো ভিডিও ইউজ করার পর এই যে ডাইমেনশনটা অটো রেসপন্সিভ হয় না। তার জন্য সিম্পল কিছু করার নেই, আমাদের এখানে করতে হবে কি, একটা স্টাইল ট্যাগ নেবো। ভিডিওকে তোমরা আইডি দিতে পারো, আমি হচ্ছে ডাইরেক্ট ভিডিও বসিয়ে দিলাম, যার উইথ দিচ্ছি আমি 100% অ্যান্ড হাইট দিচ্ছি আমি 100%। এটা দিলেই আমাদের হয়ে যাবে, এটা আমাদের ভিডিও স্ক্রিন ওয়াইজ অটোমেটিক রেসপন্সিভ আমাদের হয়ে যাবে। জাস্ট ভিডিও ট্যাগের উইথ অ্যান্ড হাইট 100% দিতে হবে। বোঝা গেছে? এবারে আসছি ভিডিওর পোস্টার। ধরো আমরা ভিডিওর পোস্টার রাখতে চাইছি এইটাকে, তো আমি কি করছি, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি জাস্ট ফর নাও, অ্যান্ড স্ক্রিনশটটাকে আমি কি করছি মিডিয়া ফাইলের মধ্যেই নিয়ে নিচ্ছি। এবারে ভিডিও ট্যাগের মধ্যে এখানে পোস্টার বলে অ্যাট্রিবিউট হয়, জাস্ট তার মধ্যে আমাদের পোস্টারের ইমেজটাকে দিয়ে দিতে হবে। পোস্টার অ্যাট্রিবিউট, তার মধ্যে পোস্টার ইমেজটাকে আমাদের সোর্সের মতোই কি করে দিয়ে দিতে হবে। অ্যান্ড রিফ্রেশ করলে আমাদের এই দেখো এখানে পোস্টারটা আমাদের শো করবে। প্লে করবো তখন প্লে হবে আমাদের স্টার্টিং থেকে। কিন্তু একটা জিনিস দেখবে, পোস্টারের সাইজটা কিন্তু আমাদের হতে হবে ভিডিও ডাইমেনশনেই হতে হবে। ভিডিও ডাইমেনশন কি, যেমন ধরো এখানে নেটে সার্চ করতে পারো তোমরা, এইচডি ভিডিও রেজুলেশন ইন পিক্সেল। এখানে তোমরা দেখতে পাবে এখানে রেজুলেশন আছে 1280x720। তো সিম্পল আমরা একটা ফটোশপে যাব, গিয়ে একটা ভিডিও ডাইমেনশন নেবো 1280x720, এই পোস্টারটাকে এখানে এনে পেস্ট করে দেবো, দিয়ে এইটাকেই আমরা এক্সপোর্ট করব। তোমরা জেপিজি পিএনজি যে কোনো খুশিতে এক্সপোর্ট করতে পারো, কোনো সমস্যা নেই। ডাউনলোড, এটাকেই নামটা এটাকে করে দেবো। এটা না হলে কি হবে, আমাদের এই যে এটা আছে ইমেজটার হাইট হিসাবে অটোমেটিক পোস্টার শো করবে, তারপরে একটা জার্ক মতো করবে, এটা জার্ক মতো করে ভিডিও সাইজটা বড় হয়ে যাবে। তাই আমাদের ভিডিও ডাইমেনশনেই আমাদেরকে এটা রাখতে হবে।
ওকে, পোস্টার বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, ওই যে ভিডিও ট্যাগটা আছে হুম। ওখানে উপরে সিএসএস দেওয়া হয়েছে তো? হ্যাঁ। ওই ভিডিও তো অনেকগুলো ভিডিও হতে পারে, আইডি সেক্ষেত্রে কি দিতে পারো। আইডি আইডি ওখানে আইডি আইডি লেখা আছে? ক্লাস যা খুশি, হ্যাঁ ট্যাগ তো, আইডি ক্লাস যা খুশি দিতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো ভিডিওর প্রসেস। নেক্সট দেখাবো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইউজফুল এখনকার দিনের জন্য, ভিডিও ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ভিডিও খুবই ইউজফুল এখনকার দিনে, খুবই ইউজ হয়। কিভাবে ইউজ করে একটা ভিডিওকে ব্যাকগ্রাউন্ডে, তোমরা অনলাইন ভিডিওকেও ইউজ করতে পারো আর সেলফ হোস্টেডকেও ইউজ করতে পারো, বাট প্রসেস একই। ওকে, তো সবার প্রথম আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের আইডি নিচ্ছি box1। তো box1-এর একটা আমি উইথ নিচ্ছি ধরো 50%, আর হাইট নিচ্ছি 85, ভিউপোর্ট হাইট, ভিউপোর্টের 85 হাইট। ব্যাকগ্রাউন্ড রেসপন্সিভটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এরকম 50% আর 85 ভিউপোর্ট হাইট নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি ধরো এখন রেড, এটাকে 80% নিয়ে নিচ্ছি। ওকে, ভিডিও ব্যাকগ্রাউন্ডে গেলাম। এই হচ্ছে আমার উইথ হচ্ছে 80% আর হাইট হচ্ছে 85 ভিএইচ। 85 ভিএইচ আমি এই কারণে নিলাম, উইথটা পার্সেন্টেজে এই কারণে নিলাম আমি যাতে তোমাদের রেসপন্সিভটা দেখতে পারি ভিডিও ব্যাকগ্রাউন্ডের, অ্যান্ড হাইটটার ক্ষেত্রেও ঠিক তাই, আমি যাতে তোমাদের এই রেসপন্সিভটা দেখাতে পারি, যাতে 85 ভিএইচই হাইট থাকে ডিভাইস পার্সপেক্টিভে যেটা হয়। কোনো ডিভাইসের হাইট ছোট হলে হাইটটা অটোমেটিক ছোট হয়, সেই রকম। তো এটাকে আমি ছোট রাখছি যাতে আমাদের রেসপন্সিভটা করার সুবিধাটা হয়। ওকে, এই হলো আমাদের টিপ। ডিভের মধ্যে ভিডিওকে ব্যাকগ্রাউন্ড কিভাবে করব, তার জন্য আমাদের কিছুই নয়, এর মধ্যে একটা ডিভ নিতে হবে। ডিভের মধ্যে আমরা কি নেবো, আনবো ভিডিও। ঠিক আছে, ভিডিওর মধ্যে যেরকম আমরা ভিডিও বসাতাম সেরকম ভিডিওই বসাবো। এসো সোর্সে যাব, এসআরসি থেকে ভিডিওটাকে আমরা এখানে নিয়ে নেব, যেরকম ভিডিও সেরকম ভিডিও। এবার যেহেতু ব্যাকগ্রাউন্ড ভিডিও তাই আমাদের অটোমেটিক প্লে হবে, তো অটো প্লেকে আমরা কি রাখবো, ট্রু রাখবো। অ্যান্ড অটো প্লের রুলস হচ্ছে আমাদের ভিডিওকে মিউট রাখতে হবে, এটা হলো অটো প্লে রুলস। এবারে হচ্ছে কন্ট্রোলস, কন্ট্রোলস আমরা কি করব, ফলস করব, কারণ আমাদের অটো প্লে ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড ভিডিওতে কন্ট্রোল আমাদের শো করানো হয় না, রাইট। আর প্লেস ইনলাইনটাকে দিয়ে দেবো ডিভাইস পার্সপেক্টিভের জন্য। এটা হলো আমাদের এই ভিডিও, এটা ভিডিওটা যা শো করছে এখন। আমাদের কন্ট্রোল ফলসটাকে আমি পুরো তুলেই দিচ্ছি যাতে কন্ট্রোল নাই দেখা যায়, হোভার করলেও কন্ট্রোলস অ্যাট্রিবিউট ইউজের দরকারই নেই। এই হচ্ছে ভিডিও। এবারে ভিডিওটাকে কি করব, আমরা জাস্ট এইটাকে একটা আইডি দেবো, সরি আইডি, হ্যাঁ আইডি দিলাম, বিজি ভিডিও বলে একটা আইডি নিয়ে নিলাম। পজিশনকে করে দিলাম আমি রিলেটিভ বা অ্যাবসোলিউট। পজিশনকে করে দিলাম অ্যাবসোলিউট, যেহেতু অ্যাবসোলিউট করছি তাই প্যারেন্টের রুলস হিসাবে পজিশনকে আমাদের রিলেটিভ দিতে হবে। এর উইথ দিলাম 100%, হাইট দিলাম 100%। ভিডিওটাকে এখন আমি কমেন্ট করছি। আর এই যে ডিপটা আমরাকে নিয়েছি,
কন্টেন্ট কিন্তু আমরা এই ডিপে বসাবো না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও। কন্টেন্ট যা করবো আমরা সব এইখানে বসাবো, ঠিক আছে। এখানে একটা দিচ্ছি বিজি ভিডিও লিখে দিলাম, এই দেখো ব্যাকগ্রাউন্ড ভিডিও যেরকম আসার চলে এসছে। এর উপরে লেয়ার হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউটে, এটা চলে এসছে। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড হ্যাশট্যাগ 000 দিই, তাহলেও তোমরা এখানে দেখতে পাবে এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউটে বসে গেছে। ওকে, নেক্সট এই কন্টেন্টটাকে উপরে শো করানোর জন্য আমরা এটাকে একটা ডেপ নিলাম। এখানে হচ্ছে ক্লাস নিলাম, ধরো ক্লাস না, আমি ইনলাইন স্টাইলে লিখে দিচ্ছি। জেড ইন্ডেক্স 1 বা 2 দিয়ে দিলাম, আর আমাদের এইটার জেড ইন্ডেক্স 1 দিলাম। সেকেন্ড, এখানে এটা শো করছে না কেন? স্টাইল জেড ইন্ডেক্স 2, সব ঠিক আছে। বিজি ভিডিও এটাকে দেখে নিচ্ছি -1 করে দিয়ে। এটা হচ্ছে ওটা একদমই পিছনে চলে গেছে, ওটাকে পিছনে দিলে হবে না। ও আচ্ছা, একটা জিনিস করা হয়নি, এটাকে পজিশন রিলেটিভ দেওয়া হয়নি, সেই কারণে জেড ইন্ডেক্স নিচ্ছে না। এই হচ্ছে আমাদের উপরে চলে এসছে আমাদের কন্টেন্টগুলো, ঠিক আছে, এত দূর বোঝা গেছে। নেক্সট ভিডিওটাকে আনকমেন্ট করছি, এর ব্যাকগ্রাউন্ডের কালারটা রইলো, কোনো সমস্যা নেই কালার থাকলেও। ভিডিওকে কমেন্ট আউট করলাম। এবারে কি করবো, এই ভিডিওর উইথ অ্যান্ড হাইটটাকে, ভিডিও এখন ভিডিওর নিজের রেজুলেশনেই বসছে, আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু বসেনি। তো একে কি করব, এর আন্ডারে যে ভিডিও ট্যাগটা থাকবে তার উইথ করে দেবো 100% অ্যান্ড হাইট করে দেবো 100%। দেখো একটা সেকেন্ড, এটা বোঝা যাচ্ছে না, এর ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এই হচ্ছে ভিডিওর উইথ অ্যান্ড হাইট, তাই তো? বাট এটা অ্যাকচুয়ালি কভার হয়ে বসার কথা, এখানে কভার হয়নি কেন একবার দেখে নিচ্ছি। এই হচ্ছে ভিডিও ট্যাগ, যার মধ্যে স্টাইল দিচ্ছি আমি উইথ 100% অ্যান্ড হাইট 100%। হোয়াট হ্যাপেন, বের কেন হলো না একবার দেখে নিচ্ছি। এটা কভার হওয়ার কথা। হুম, এটা এখন যেটা নিচ্ছে এটা তার রেশিও হিসাবেই নিচ্ছে ঠিকঠাক ভাবে। এখানে স্টাইল তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। নেক্সট হচ্ছে ভিডিওটাকে আমাদেরকে কি করতে হবে, কভার করতে হবে, লেফট রাইটের কভার করতে হবে। কভার করার একটা রুলস আছে ভিডিওর, সেটা হচ্ছে প্যাডিং। ভিডিও কভার করার একটা রুলস আছে, সেটা হচ্ছে প্যাডিং। প্যারেন্টকে আমাদেরকে প্যাডিং দিতে হবে, এ যেরকম উইথ হাইট 100% আছে 100%ই থাকবে। আর সেখানে আমি ইন্সপেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম ঠিক আছে। একটা সেকেন্ড, এটাকে জাস্ট আমি একটা দিচ্ছি, অবজেক্ট ফিল্ডকে কভার করে দেখছি এটা অটোমেটিক নেয় কিনা। এই হচ্ছে অবজেক্ট ফিল্ড কভার।
ঠিক আছে? মানে ওটা অবজেক্ট ফিড হবে। না, অবজেক্ট ফিট হবে না, আমি বলছি। অবজেক্ট ফিট কভার দিয়ে তোমরা করতে পারো, বাট যদি এটা আই ফ্রেম হয় ইউটিউবে, তখন কি করবে? ইউটিউবের আই ফ্রেমকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, ইউটিউবের আই ফ্রেম তো অবজেক্ট ফিট কভার হবে না, আই ফ্রেম ট্যাগ। তখন কি করবে? মানে কোনো একটা ইউটিউব ভিডিও, লাইক এই ভিডিওটা ধরো, ঠিক আছে? এটাকে আমরা নিয়ে আসছি, এখানে কি করছি, কপি এমবেড কোড। এখানে আমি কি করছি, এটাকে এখানে এটাকে আনছি, এর উইথ হাইটকে আমি এখন সরিয়ে দিচ্ছি, অ্যান্ড এটাকে আমি এখানে পেস্ট করলাম। এখানে তো আই ফ্রেম এইরকম আসবে, এটার ক্ষেত্রে কি হবে? ইউটিউব ভিডিও অটো প্লে হয়ে যাবে, অটো প্লে নিয়ে কোনো সমস্যা নেই, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়ে যায়। কিন্তু এই যে আই ফ্রেমটা হচ্ছে, এটাকে অটোমেটিক কভার করতে গেলে কি এটা দিলে কাজ হবে না তোমার। এরকম এই হচ্ছে আই ফ্রেম, এই হচ্ছে আই ফ্রেম। এক সেকেন্ড, অটোমেটিক কি করে এরকম নিয়ে নিল? এটা নেওয়ার কথা নয়। হ্যাঁ, নেয়নি, ভিডিও নেয়নি। কারণ ভিডিও তার আই ফ্রেম ফুল স্ক্রিন দেখালেও ভিডিও তার রেজুলেশন হিসাবেই দেখাচ্ছে, এটা নেওয়ার কথা নয়। আমি এটা কালারফুল কিছু নিয়ে আসি। হাই। দেখো, ভিডিওর রেজুলেশন হিসাবে কিন্তু ও ভিডিওটাকে নিচ্ছে, বাদ বাকি সেকশনটা ব্ল্যাক থেকে যাচ্ছে, রাইট? বোঝা গেছে? এখানে অবজেক্ট ফিট কভারটাকেও যদি আমরা দিয়ে দিই, তাও কিন্তু তোমার ও ওই রেজুলেশনেই নেবে। এটার একটা প্রসেস আছে, সিম্পল প্রসেস। কয়েকটু সিএসএস আমাদেরকে লিখতে হবে। দেখো কি করবে, এখানে অবজেক্ট ফিট কভারকে রেখে দিচ্ছি, উইথ হাইটটাকে একটুখানি চেঞ্জ করতে হবে, আর আমাদের এই যে বিজি ভিডিওটা আছে, এই বিজি ভিডিওটাকে কিছু চেঞ্জেস করতে হবে। একটা সেকেন্ড, চলো দেখা যাক। তোমাদের এটা বেটার এক্সাম্পল দেখাতে পারবো আমি কিভাবে। এটা তো অটো প্লে এখন হবে না আই ফ্রেমটা, তার জন্য আমি ভিডিওটাকে দিয়েই দেখাচ্ছি, কিন্তু ভিডিওটাকে অবজেক্ট ফিট কভার না করে দেখাচ্ছি। ওকে, এটাকে আমরা কভার করে দেখাচ্ছি সিএসএস। এটা পজিশন অ্যাবসলিউটই আছেই, উইথ হাইট 100% আছে। আচ্ছা, তাহলে এরই মধ্যে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট এইটার হচ্ছে viewport height, padding top, percent, sorry, minus, okay, 56.7%,
আর মেন যে ডিপটা আছে তার কি হবে, ওভারফ্লো হবে হিডেন। দেখো বুঝতে পারলে কিনা, এর শুধু উইথটা একটুখানি কন্ট্রোল করা বাকি আছে, আর সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে আমাদের। এটা অ্যাকচুয়ালি এইভাবে আমাদের কন্ট্রোল হয়। একটা সেকেন্ড আমি দেখে নিচ্ছি। রেকর্ডিংটাই অন করি। বেশ, এটা হচ্ছে তাহলে সেলফ হোস্টেড কোড, আর এটা হচ্ছে আমাদের আই ফ্রেম যদি কখনো বসানো হয় আই ফ্রেমের কোড। ঠিক আছে, সেলফ হোস্টেড অবজেক্ট ফিট কভার অটোমেটিক হ্যান্ডেল করে নিচ্ছে। আই ফ্রেম হলে অবজেক্ট ফিট তো কিছু কভার করতে পারবে না, আই ফ্রেম হলে এই প্রসেসে আমাদেরকে যেতে হবে। ভিডিও হ্যাঁ, এটাকে আই ফ্রেম করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর কোনো ডাউট থাকলে বলো হবে, ভিডিও অ্যান্ড অডিও রিলেটেড। নর্মাল ভিডিও এইটা করলে দিলে আর এইটা করে দিলেই আমাদের অটোমেটিক রেসপন্সিভ নিয়ে নেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অডিওর ক্ষেত্রে তো জাস্ট অডিওর কিছু হয় না, অডিও কন্ট্রোলস হয়। আর কাস্টম অডিও প্লেয়ার বানাতে গেলে টোটাল কাস্টম এইচটিএমএল করে জাভাস্ক্রিপ্ট দিয়ে চালাতে হবে। কারো কোনো ডাউট থাকলে বলবে। অ্যানিমেশন প্র্যাকটিস করেছিলে সবাই? আগের দিনে কিছু দিয়ে নেই। আগের দিন তো হয়নি, তুমি ছিলে না, একজন ছিল, করায়নি আর। ঠিক আছে, এগুলো সবই হয়ে গেছে। অ্যাডভান্সের 2000 ফিল্টার টিল্টার হয়ে গেছে। ইজিলি জাভাস্ক্রিপ্টে চলে যেতে পারি। গুগল ম্যাপটাকে দেখিয়ে দিচ্ছি এখন, ফর্ম টেবিল তো হয়েই গেছে। গুগল ম্যাপটাকে দেখিয়ে দিচ্ছি, চলো। গুগল ম্যাপ এমবেড করার দুটো প্রসেস আছে, যেটাই করবে সেটাই প্রপার প্রসেস হয়ে যাবে। আমি এখান থেকে ম্যাপে ভিজিট করছি, অ্যান্ড সেকেন্ড এমবেড গুগল ম্যাপ বলে একটা ওয়েবসাইট আছে। গুগল ম্যাপ এমবেডের অ্যাকচুয়ালি অনেক ওয়েবসাইটেই আছে, একটাই নয় শুধু। এমবেড গুগল ম্যাপ ডট নেট, এই ওয়েবসাইটটা সব থেকে ভালো। আর গুগল ম্যাপ আছে। এখানে ধরো কোনো একটা লোকেশন আমি সার্চ করছি কলকাতার মধ্যে, লাইক কি সার্চ করা যায়? গো হেব্বো অ্যান্ড কোম্পানি। চলে এইটা আমি সার্চ করছি, ঠিক আছে, মিশন একাডেমি। তো এইটাকে আমি সার্চ করব এখানটায়ও। দেখো আমার একাডেমি এক চান্সে চলে এসছে, কোনো অ্যাড্রেস দিতে হয়নি, জিএমবি লোকেশন। এখানটায় হচ্ছে আমরা উইথ ফিক্স করতে পারি,
যদি তোমাদের কোনো স্কোয়ারে দরকার হয় বা কোনো ফিক্সড ডাইমেনশনে দরকার হয়, তাহলে তোমরা এখান থেকে করতে পারো ইজি। এখান থেকে গেট এমবেড কোড করতে পারবে অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, এখানে আমি ম্যাপটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাপ, বাট এই যে ম্যাপটা আমাদের ক্রিয়েট হয়েছে এটা কোনোভাবে রেসপন্সিভ হবে না, রেসপন্সিভলেস। ঠিক আছে, রেসপন্সিভ কেন হবে না? এই যে কোডটা আমাদেরকে ওরা দিয়েছে, এই কোডটাকে যদি ব্রেক করা হয় এরকম, তাহলে তোমরা দেখতে পারবে এখানে উইথ হাইট আছে, এখানেও উইথ হাইট আছে স্টাইল ট্যাগের মধ্যে। এইগুলোকে আমাদের তখন মিডিয়া কোয়ারি দিয়ে কন্ট্রোল করতে হবে। আর এখানের মধ্যে কিছু এক্সট্রা ট্যাগ এসছে, যেমন ধরো এইটা, তারপরে এইটা। ম্যাপ রাউটারের আমাদের দরকার নেই, এটাই হচ্ছে মেন ম্যাপ কোড। ঠিক আছে, আর ম্যাপ দিয়ে যদি আমাদের করতে হয়, ম্যাপ দিয়ে করলে আমরা যে কোনো করতে পারি। ধরো এরকম এতটা আমরা জুম করলাম, করে এখানটায় শেয়ার অপশানে গেলাম, শেয়ার অপশানে এমবেড ম্যাপ করলাম, কপি এইচটিএমএল করে এখানে জাস্ট এইচটিএমএলটাকে আমি পেস্ট করে দিলাম, একটা ডিপ রয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের জুম লেভেলটা অটোমেটিক ওখান থেকে কন্ট্রোল হয়েই আসবে আমাদের। এখানে এবার জুম আউট করে যদি আমরা একটা এমবেড করি এরকম, দেখো ঠিক এরকম পজিশনিং করে যদি এমবেড করি, গুগল ম্যাপ কি করে, এটা খুবই একটা ভালো জিনিস দেয়, এটাকে এইরকমই এমবেড আমাদের দিয়ে দেয়। গুগল এই ম্যাপ থেকে এমবেড করার বেনিফিট হচ্ছে এটাই। তারপরে আমাদের জুম লেভেল আমাদের হাতে কন্ট্রোলেই আছে এখানটায়। নেক্সট হচ্ছে এটার রেসপন্সিভের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, এখানে দেখবে সিম্পল একটা উইথ অ্যান্ড হাইট আছে। তো উইথটাকে সিম্পলি আমি 100% করে দিলাম, তো ও কি করবে, অটোমেটিক আমাদের উইথটাকে 100%ই কন্ট্রোল করে নেবে। আর হাইটটার ক্ষেত্রে হাইট কন্ট্রোল করতে গেলে তোমাদের মিডিয়া কোয়ারি লিখে হাইটটাকে কন্ট্রোল করতে হবে। মানে ফর মোবাইলে যদি একটু ছোট হাইট চাও, তার জন্য মিডিয়া কোয়ারি লিখে আমরা হাইট কন্ট্রোল করতে হবে। আর বা এখানটায় আমাদের হাইটকে যদি 100% দিই, তাহলে আমাদের এই রকম হচ্ছে অটোমেটিক 100% এইটুকুই চলে আসবে। ঠিক আছে, গুগল ম্যাপ বোঝা গেছে। হ্যাঁ, নেক্সট এবার তো ওয়ার্ডপ্রেসেও করা হয়, কোনটা? ওই আইফ্রেম। হ্যাঁ, আইফ্রেম ওয়ার্ডপ্রেসে করায়। ওয়ার্ডপ্রেসে তো অনেক প্রসেস থাকে, যে বিল্ডার ইউজ করবে সেই বিল্ডার নিজস্ব একটা করে আমাদের ম্যাপের উইজেট ক্রিয়েট করে দেয়। কিন্তু এখানে কাস্টম এইচটিএমএল এর ক্ষেত্রে করাটা একটু প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে, না? এবারে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে আমি যদি এখানে যাই, এখানে একটা ওয়েবসাইটে, এখানে দেখতে পাবে তোমরা কিছু কাস্টম মার্কার আছে গুগল ম্যাপের মধ্যে, দেখতে পাচ্ছ? কাস্টম মার্কার আছে, ঠিক মার্কারের পজিশন সেই জায়গায় যে জায়গায় পয়েন্ট করা হয়েছে। এই রকম ম্যাপ কিভাবে ক্রিয়েট করবে, দেখো এ কিন্তু পয়েন্টার, সেই পয়েন্টারের মধ্যেই আছে। তো এইরকম ম্যাপকে কিভাবে ক্রিয়েট করবে, তোমরা একটা ম্যাপের মধ্যে 100টারও বেশি এরকম পয়েন্টার ক্রিয়েট করতে পারো, তাও ফ্রিতে। কোনো এপিআই কি লাগবে না, কোনো কস্টেবলও হবে না, কিচ্ছুও লাগবে না। তোমরা যত খুশি এরকম কাস্টম মার্কার ক্রিয়েট করতে পারো। কাস্টম মার্কারের যে কালারটা দেখতে পাচ্ছ, সেই কালারটা হচ্ছে একটা ইমেজকে নিয়ে বসাতে পারো। ইভেন শুধু তাই নয়,
তোমরা চাইলেও এইখানে ক্লিক করলে একটা এখানে ছোট্ট মতো পপ আপ খুলবে, সেই পপ আপটাও ক্রিয়েট করতে পারো। সমস্ত কিছুই ফ্রিতে, কোনো এপিআই কি লাগবে না, কোনো পেড এপিআই লাগবে না, কিচ্ছু লাগবে না। তার জন্য জাভাস্ক্রিপ্টের পরে আমি যেটা দেখাবো, এটা টোটালটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল হবে। ঠিক আছে, এবারে আমি আর একটা জিনিস দেখি, ম্যাপ। ম্যাপের মধ্যে ধরো আমার কোনো কোম্পানি রেজিস্টার আছে, সেই কোম্পানির মাল্টিপল লোকেশন আছে। ঠিক আছে, ডিফল্ট মার্কার আমাদের যে রেটটা আছে সেই রেটটাই পড়বে। ধরো এখানে আমি একটা মার্কার দিলাম, এখানে একটা রেড কালারেরই মার্কার চলে আসবে। বাট আমি বলছি, ধরো আমার কোনো কোম্পানি আছে, সেই কোম্পানির মাল্টিপল লোকেশন আছে, সেই মাল্টিপল লোকেশনকে একসাথে গুগল ম্যাপ দিয়ে কিভাবে এমবেড করা হবে দেখো। কোনো একটা কোম্পানির নাম বলো যেটার মাল্টিপল লোকেশন আছে। কার আছে? ইন্ডিয়াতেই বলো, কাছাকাছি, তাহলে দেখতে সুবিধা হবে। টিসিএস এরই আছে। টিসিএস কলকাতা, জাস্ট এখানে টিসিএস কলকাতা সার্চ করলাম। ঠিক আছে, টিসিএস এর এতগুলো, টিসিএস এর এত ব্রাঞ্চ নাকি? হ্যাঁ, এত ব্রাঞ্চ? দুটো না লর্ডস, ইডেন, তিনটে না নেতাজি পার্ক চারটে প্রচুর ছিল আছে। তো। টিসিএস কলকাতা আমি দিচ্ছি, সল্টলেক যদি দিই কটা আসবে? বাবা, সল্টলেকেই এতগুলো? ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, এতগুলোকেই এমবেড করা যাক, কিছু করার নেই। এতগুলোকেই এমবেড করা যাক। আমাদের পুরনো আই ফ্রেমটা কোথায় গেল? এই হচ্ছে পুরনো আই ফ্রেম। পুরনো আই ফ্রেমের মধ্যে আমরা এই সোর্স ট্যাগটাকে পুরোটা ডিলিট করব, করে এই সোর্সটাকে বসিয়ে দেবো। এই যে উপরের ইউআরএলটা আমাদের ক্রিয়েট হবে, এই ইউআরএলটা আমরা দিয়ে দেবো। কি হলো ব্যাপারটা, একটা সেকেন্ড। এমবেড ম্যাপ, লোকেশন, একাডেমি, এটা তো হওয়ার কথা নয়। এখান থেকে আমাদের নিতে হবে মনে হচ্ছে, এই যে সার্চ স্ল্যাশ দিয়ে এখান থেকে নিয়ে আমাদের এমবেড কোশ্চেন মার্ক থেকে এতটা বসাতে হবে। আই হোপ হয়ে যাবে। এরর খেয়েছে। এরর এরর এরর, দাঁড়াও এখান থেকে একবার ট্রাই করি। এখান থেকে এমবেড করলে চলে আসবে দুম করে। ম্যাপ থেকে এমবেড করলাম, আসলো না তো, এখান থেকে করলেই চলে আসবে। দেখো, অল লোকেশন একসাথে প্রিন্টেড। এবারে কথা হচ্ছে, এর রেসপন্সিভ মোড লাগবে। এর আমাদের এই স্টাইলটা কোনো কাজের নয়, এত অবধি, এত অবধি কেটে দেবে, শুধু আই ফ্রেম থাকবে অ্যান্ড স্টাইল থাকবে। স্টাইলের মধ্যে উইথ 100%, হাইট 100% করে দিলাম আই ফ্রেমে,
অ্যান্ড এরও উইথ 100% করে দিলাম, দেখি কি হয়। চটকে গেছে। হাইটটা হাইট মাস, ও হাইট 100% করেছি, উইথ আগে নয় এর। চোখ বন্ধ করে কাজ করছি। 400 পিক্সেল, 400 নয়, আমি ধরো 600 দিয়ে দিচ্ছি ফোন। তাহলে ফুল স্ক্রিন করে চলে আসবে। এই হলো মাল্টিপল লোকেশন শো করার জায়গা। এবারে হচ্ছে একটা জিনিস, মাল্টিপল লোকেশনে এই কোডটাই আমি রাখলাম। ম্যাপে অনেক সময় কি হয় দেখবে, অনেক ম্যাপ আছে যেগুলোতে এরকম, এতে ক্লিক করলে একটা পপ আপ মতো খোলে। অফলাইনে কি সব এরর দিচ্ছে। এতে ক্লিক করলে এইটাতে হচ্ছে আমাদের শুধুমাত্র লোকেশন অ্যান্ড এগুলো শো করবে, কিন্তু আমরা ধরো চাইছি এটাতে ক্লিক করলাম অ্যান্ড এটাতে একটা আমাদের এখানে পপ আপ মতো খুললো, তাতে আমরা আমাদের কাস্টম ডিটেলস দেখাতে চাইছি। সেক্ষেত্রে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্টে করতে হবে, কারণ গুগল ম্যাপকে জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কিছু দিয়ে ম্যানেজ করা যায় না, কাস্টমাইজ করা যায় না। গুগল ম্যাপ হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়েই ম্যানেজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর কি আছে দেখানোর? এইচটিএমএল এ বলো আর কিছু তোমাদের যদি জানার থাকে, কোন জিনিস কিভাবে ক্রিয়েট হয়। ফিল্টারটা কি? ফিল্টার কই? ফিল্টার হ্যাঁ ফিল্টার হয়ে গেছে তো, ওই যে ব্লার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে ফিল্টারের ক্লাস হয়ে গেছে তো। এই যে ফিল্টারের ক্লাস এইটা, শ্যাডো, ব্লার, এটেগুলো সব হয়ে গেছিল না। এই যে মনে পড়ছে। ফিল্টার কিছু না, ব্রাইটনেস, ব্লারনেস, গ্রে স্কেল, স্যাচুয়েশন এইসব কন্ট্রোলের জন্য কাজে লাগে, আর কিছু না। মার্কিউ দেখানো হয়ে গেছে, অ্যানিমেশন দেখানো হয়ে গেছে, আর কি আছে? কুকমার্স সাইট খুললে আমরা বুঝতে পারবো। কুকমার্স, কোনো একটা ই কমার্স সাইট খুললে বুঝতে পারবো কি কি দেখানো যেতে পারে আরো। স্লাইডার তো যতক্ষণ না জিএস হবে ততক্ষণ স্লাইডার দেখানো যাবে না। স্লাইডার আমি দুভাবেই দেখাবো, কাস্টম স্লাইডারকে ক্রিয়েট করা জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর থার্ড পার্টি প্লাগইন দিয়েও কিভাবে ক্রিয়েট করা যায়, প্লাগইন না, থার্ড পার্টি সোর্স কোড দিয়ে কিভাবে ক্রিয়েট করা যায় সেগুলো সবই দেখাবো। এগুলো সব সিএসএস এরই কাজ, এখানে এইচটিএমএল এর সেরকম বেসিক কিছু নেই, এগুলো সব সিএসএস এরই কাজ। দেখানোর আর কিছু নেই। পপ আপও যে দেখাবো তোমাদের, এই যে পপ আপ আসছে, পপ আপটা অটোমেটিক শো করানোর জন্য জাভাস্ক্রিপ্ট লাগে। এই পপ আপও দেখাতে পারবো না এখন। পপ আপ ক্রিয়েট তো আশা করি তোমরা করেই নিতে পারবে এইচটিএমএল এ।
আর পপ আপকে ক্রিয়েট করা, পপ আপের কুকিজ সেট করা, ধরো এখানে ডু নট আজকে এগেন পপ আপ এগেন, এইটা চেক করার পরে কেটে দিলে এই পপ আপটা আমার আর শো করবে না মিনিমাম 30 ডেজ, ওটা যেই যতদিন কুকিজ সেট করে রেখেছে। এটা তো মার্কিউ ট্যাগ দিয়ে হয়ে যাবে। এটা ট্রান্সফর্ম রোটেট দিয়ে। ও আচ্ছা, এইটা একটা জিনিস দেখাই, 38.text.html। ধরো আমি একটা এইচএম নিয়েছি, ঠিক আছে, যে কোনো টেক্সট থাকতে পারে, আমি সব লিখছি। এর একটা জিনিস হয়, সেটা হচ্ছে রাইটিং মোড। এটা হলো ডিফল্ট H1 তো, এখানে কি হলো, আসছে না কেন অটো হিন্টে? ওয়ার্ড স্পেসিং 50 পিক্সেল যদি দিই, তবে ওয়ার্ড স্পেসিং এখানে 50 পিক্সেল চলে আসবে। এগুলো তোমাদের এতে দেখিয়েছিলাম। রাইটিং মোড হচ্ছে ভার্টিক্যাল, তো ঠিকই লিখেছিলাম। রাইটিং মোড কি একটা যেন দেয়, এটা LR VR, এক সেকেন্ড দেখি তো। রাইটিং মোডের এটা আসছে না কেন? ভার্টিক্যাল ঠিকই লিখেছিলাম, ভার্টিক্যাল LR, এটা হচ্ছে আমাদের রাইটিং মোড, ভার্টিক্যাল LR। আর যদি RL দেওয়া হয়, তাহলে ঠিক এইটা হয়ে যাবে আমাদের ফ্লিপ। গেল, হচ্ছে না কেন? ও হ্যাঁ, হবে না, রাইট। H1টাই আমাদের পুরো ঘুরে গেছে, H1-এর উইথ আরো ফিক্স করতে হবে। এই হচ্ছে উইথ ফিক্সড হয়ে গেল। এবারে এইটা হচ্ছে ভার্টিক্যাল RL, আর এটা হচ্ছে LR। মানে লেফট অ্যালাইনের দিকে থাকবে, আর উইথ ফিক্স করলে তোমার ওটা রাইট অ্যালাইন হয়ে যাবে। আরও একটা হয়, এটা হচ্ছে হরিজন্টাল। স্পেলিংটা ঠিক লিখলাম তো, HORIZONTAL। হুম, হরিজন্টালের ক্ষেত্রে এখানে আমার আসবে টিভি। টিভি মানে হচ্ছে আমাদের বাই ডিফল্ট যেটা থাকে সেইটাই, ঠিক আছে। টেক্সটকে ঘোরানোর আর সেরকম কিছু নেই। আর দেখি একটা কিছু এখানে, রাইটিং মোড রিভার্ট বলে কিছু একটা আছে। রিভার্ট লেয়ার মনে হচ্ছে, কাজ করছে না, কিছু একটা হবে হয়তো, বা কাজ তুলে টুলে দিয়েছে। রিভার্ট লেয়ার করলে হচ্ছে তোমার হচ্ছে এটা
আর আগে আসছে ও, তারপরে আসে মানে লোরেম এল ও যেরকম আসছে ওটা হচ্ছে উল্টে যায়। আর এখানে আসছে ও, তারপরে এল, এই দিক থেকে লেখা শুরু হয়, মানে উর্দুর মতো উল্টো দিক থেকে। বুঝেছো? আর কি আছে ছোটখাটো দেখানোর কিছু আছে? আচ্ছা বলো তো এইটা কিভাবে করবে, এই মাঝখানের এইটাকে? বাটন দিয়ে। কোনটা? এই ডিজাইনটা কিভাবে করবে মাঝখানের এইটা? এটা তো কন্টিনিউ একটাই টেক্সট। এটা কিছুই না, টোটালটা এ ট্যাগেই থাকবে, এই টোটাল বক্সটা টোটালটাই যেহেতু ক্লিকেবল, তাই জন্য এইটা টোটালটা একটা প্যারাগ্রাফ থাকবে, তার মধ্যে এইটুকুটাকে স্প্যান দিয়ে তাকে স্টাইল করা, মার্জিন, বর্ডার, প্যাডিং এইসব দিয়ে স্প্যানকে স্টাইল করা। আর কিছু আছে? এগুলো যদি স্লাইডার দিতে চাও তো স্লাইডার তো যখন শেখাবো তখন স্লাইডারে হয়ে যাবে। এটা তো ফর্ম আছে, ফর্ম শিখিয়েছি, ফর্মকে ফ্লেক্স দিয়ে পাশাপাশি আনতে পারবে ক্রিয়েটের জন্য, এখানে কিছুই নেই দেখানো। আর এই যে জুম আছে, এটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়েছে, এখানে দেখানোর কিছুই নেই, জুম কিছু করার নেই, স্লাইডার দিয়েই হ্যান্ডেল করা যায়। সবাই ভালো করে রেসপন্সিভ হেডার প্র্যাকটিস করো ই কমার্সের জন্য, এই রকম বড় বড় হেডার, এরকম সাব মেনু যেগুলো বেরোচ্ছে ড্রপ ডাউন, এরকম বড় বড় মেগা মেনু প্র্যাকটিস করো, বা এইখানে এরকম ছোট একই প্রজেক্টে সবকিছু প্র্যাকটিস করতে হবে। মেগা মেনুটা করবো কি করে? সবই এইচটিএমএল সিএসএস দিয়েই করতে হবে। এটাই হুম। মেনুটা। হ্যাঁ, মেনু তোমার এইচটিএমএল সিএসএস দিয়েই করতে হবে, এই টোটাল মেগা মেনুটা শো হাইট করে। ওই তো বললাম, ওই জন্য মেগা মেনু প্র্যাকটিস করো, টোটালটা একটা আলাদাই এইচটিএমএল ক্রিয়েট লেখা হবে এই টোটাল মেনুর জন্য, জাস্ট এটাই হোভারে গেলে এটা শো হবে। যখন জাভাস্ক্রিপ্ট শেখাবো তখনও করতে পারো, সিএসএস দিয়েও হয়ে যাবে, জাভাস্ক্রিপ্টে ইজি, সিএসএস এ করা একটু টাফ। ডেলিভারি লোকেশন, পপ আপ মেনু ক্রিয়েট শেখা। পপ আপ তো ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট দিয়েই হ্যান্ডেল করা হয় ঠিকই, কিন্তু পপ আপের ডিজাইন করা শেখা, যেমন এই যে পপ আপটা করলাম, এই পপ আপটা যখন করলাম তখন দেখো তোমার টোটালটা টপ টু বাটাম আছে, কোনো ওভারফ্লো করছে না, সেরকম একটা ওভারলে পড়ছে পুরোটা, পুরো বডিতে একটা ওভারলে করছে হালকা ব্ল্যাক, সেইগুলো প্র্যাকটিস, সেইগুলো খুব কাজে লাগে, ই কমার্স হোক না হোক এগুলো খুব কাজে লাগে। যেমন এইটাকে ক্রিয়েট করা হয় সবই এইচটিএমএল দিয়ে, যখন ক্লিক করছি তখনই এই নিচের এইগুলো শো করছে, সার্চে এই টোটাল জিনিসটা শো করছে যেটা, এগুলো ডাইনামিক আসছে ঠিকই, কিন্তু এই টোটাল প্যানেলটা আমাদের ক্রিয়েট করতে হয়, ডিজাইনার যারা হয় টোটাল প্যানেলটাকে ক্রিয়েট করতে হয়। কি করে ওটা আমার হয়? টোটালটাই এইচটিএমএল, দেখো এই যে টোটালটা বক্স আছে, একটা একটা ডিভ আছে, ডিভের মধ্যে উপরের ডিভের মধ্যে ফর্মটা আছে, তার নিচের ডিভে হচ্ছে এইচটিএমএল এর টোটাল জিনিসটা, যেরকম ডিজাইন করবে। নর্মাল সময় তোমার হাইটটাকে জিরো রাখছে, বাকি সময় হাইটটাকে তোমাকে বাড়িয়ে দিচ্ছে, এই আর কি, আর কিছুই নয়।
যখন সার্চ হচ্ছে তখন ওটা হচ্ছে বাইরে যাচ্ছে, কারণ তোমার সার্চ রেজাল্ট গুলো আসছে বলে। ওটা যারা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, অ্যাজাক্স দিয়ে, তারা কাজ করে। তারপরে বলো আর কিছু থাকলে। মেনুটা একবার দেখালে ভালো হতো। মেনু হেভি টাইম টেকেন। ওই এই লার্জ মেনুটা তো, এইটা তো হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের পরে যখন প্রজেক্ট দেখাবো একটা, ই কমার্সই দেখাবো, তার তখন একেবারে দেখিয়ে দেবো। কারণ ওর মধ্যে কি কি থাকবে দেখো, স্লাইডারটাও একেবারে দেখে নিতে পারবে। তার সাথে কিছু পপ আপ আছে, এখানে একটা পপ আপও তোমরা করতে পারো, যেটা হচ্ছে পপ আপে পুরো প্রোডাক্টের ডিটেলস দেখাবে, সেটা করতে পারো। সেইগুলো সমস্ত কিছু তখন দেখিয়ে দেবো। তারপরে এইটা, এই সব জিনিসগুলো আমি দেখিয়ে দেবো। আরে ফুল পেজ স্ক্রিনশট নিচ্ছি। বাট তোমরা এইচটিএমএল গুলো প্র্যাকটিস করো, এইচটিএমএল সিএসএস গুলো ভুলে গেলে তো মুশকিল হয়ে যাবে, মানে রেসপন্সিভ করে এগুলো শো করানো। এমনি এগুলো করতে পারো। আর কিছু থাকলে বলো, দেখিয়ে দিচ্ছি। মানে যেগুলো হচ্ছে আর কি এর মধ্যে দেখানো। এই যেমন এইগুলো তোমাদের ফর্ম দেখিয়েছি, সেই ফর্ম দিয়েই ক্রিয়েট হয়ে যায়। এই ফিল্টার সেকশন ফর্ম দিয়ে ক্রিয়েট হয়। এখানে যে প্রোডাক্ট লিস্ট আছে, এটা টোগলিংটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে ঠিকই, কিন্তু ডিজাইনগুলো তোমরা আইকন দিয়ে ক্রিয়েট করতে পারবে। এগুলো ড্রপ ডাউন করতে পারবে ফর্মের। ফর্মের যে সিলেক্ট ট্যাগ দেখিয়েছি, সেই সিলেক্ট ট্যাগ এগুলো। বোঝা গেছে? আমাদের কি সিএসএস পুরো হয়ে গেছে? হয়ে গেছে বলতে, এবার যদি এগুলো আছে ছোটখাটো, ওগুলো হচ্ছে যখন এই প্রজেক্টটাই যদি করি না, তার সাথে সাথেই সব ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? যেমন অ্যাডভান্সে তোমাদের এনটিএইচ চাইল্ড টাইলগুলো দেখিয়ে দিয়েছি, ফার্স্ট সিলেক্টর, লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, এগুলো হয়ে গেছে। আর যখন এই প্রজেক্টটা করব তখন সিএসএস এর ভেরিয়েবল দেখাবো। ছোটখাটো প্রজেক্টে ভেরিয়েবল কোনো কাজে লাগবে না, তখনই আমি ভেরিয়েবল দেখাবো। সিএসএস এর ভেরিয়েবল খুব হেল্পফুল, খুব কাজে। ইভেন এখানে যে যে ডার্ক থিম লাইট থিম করছি দেখছো, হুম। এইটা ওয়ান ক্লিকে যে সবকিছু ডার্ক লাইট করে দিচ্ছে, এগুলো যেহেতু ইমেজ, তাই ডার্ক করতে পারছে না, তো সেগুলো ওই সিএসএস ভেরিয়েবল দিয়েই হবে। ওটা জাভাস্ক্রিপ্টের পরেই চলে যাবো, এই ডার্ক থিম লাইট থিম পুরোটা।